আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সকলের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে হাওয়া এডুকেয়ার থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমাদের ক্লাসটা কি বিষয় হতে যাচ্ছে। ক্লাসটা পার্টস অফ স্পিচ নিয়ে হতে যাচ্ছে। পার্টস অফ স্পিচ কেন শিখবো আমরা? কারণ এই পার্টস অফ স্পিচ থেকে আমাদের এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট, এমনকি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষাতেও কোয়েশ্চেন এসে থাকে। তো এই কোয়েশ্চেনগুলোতে আমাদের পরিপূর্ণ মার্ক পেতে গেলে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আর সেই ধারণা তোমাদেরকে দেওয়ার জন্যই আজকের এই ক্লাসের আয়োজন করা হয়েছে। তো প্রথমে আমাদের কোয়েশ্চেন হচ্ছে, পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে, চলো আমরা প্রথমে পার্টস অফ স্পিচকে বাংলায় ভেঙে দেখি যে এটার অর্থটা কি দাঁড়ায়। তো পার্টস এর বাংলা অর্থ হচ্ছে অংশ, স্পিচ এর বাংলা অর্থ হচ্ছে বক্তব্য। মানে এটা দাঁড়ালো যে বক্তব্যের অংশ, বক্তব্যের প্রত্যেকটা বা বক্তব্য কিংবা সেন্টেন্সের প্রত্যেকটা অংশকে পার্টস অফ স্পিচ বলে। যেমন ধরো একটা সেন্টেন্স, দে প্লেয়িং ফুটবল ইন দ্য গার্ডেন কিংবা প্লেগ্রাউন্ড। এখানে দে প্লেয়িং ফুটবল ইন দ্য প্লে গ্রাউন্ড, এখানে প্রত্যেকটাই এক একটা পার্টস অফ স্পিচ। সো এই পার্টস অফ স্পিচ কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাদেরকে জানতে হবে। কারণ কোয়েশ্চেনে একটা সেন্টেন্স দিয়ে যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলা থাকবে যে এটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত কিংবা এটা পার্টস অফ স্পিচের কোন পার্টের অন্তর্ভুক্ত। তো সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো চলো আমরা তোমাদের সুবিধার্থে এই পার্টস অফ স্পিচকে দুইটা ভাগে ভাগ করে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করেছি। প্রথম ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের বেসিক ধারণাটা নেব। যেই ধারণাটা না নিলে আমরা পার্টস অফ স্পিচ পরিপূর্ণভাবে বুঝতেই পারবো না। আর পরবর্তী ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা বিষয়ের উপর ইন্ডিভিজুয়াল কিংবা আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করব, যাতে করে তোমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ভালোভাবে বুঝতে পারো এবং যখন যে পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন করা হোক না কেন তোমরা সেটা আইডেন্টিফাই করতে পারো। তো প্রথমে আমরা আসি পার্টস অফ স্পিচ কি। কি বললাম প্রথমে? যে পার্টস অফ স্পিচ হচ্ছে একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয় তার প্রত্যেকটি হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ তোমাদের কোশ্চেন হতে পারে যে পার্টস অফ স্পিচ মোট কত প্রকার? পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। প্রথম পার্টস অফ স্পিচ নাউন, এটা বাংলা হচ্ছে বিশেষ্য। দ্বিতীয় প্রোনাউন, এটার বাংলা হচ্ছে সর্বনাম। তৃতীয় অ্যাডজেক্টিভ, এটা বাংলা হচ্ছে বিশেষণ। চতুর্থ হচ্ছে ভার্ব, ভার্বের বাংলা কি? ক্রিয়া বা কাজ। তারপর হচ্ছে পঞ্চম অ্যাডভার্ব, অ্যাডভার্বের বাংলা কি? ক্রিয়া বিশেষণ। ষষ্ঠ হচ্ছে প্রেপোজিশন, এটার বাংলা কি? পদান্বয়ী অব্যয়। এবং সপ্তম হচ্ছে তোমার কনজাংশন, কনজাংশনের বাংলা কি? সংযোজক অব্যয়। এবং সর্বশেষ 8 নম্বরে আসছে ইন্টারজেকশন, এটার বাংলা কি? এটার বাংলা কি? আবেগসূচক অব্যয়। তো এখন আমরা প্রথমেই পার্টস অফ স্পিচের প্রথম যে পার্টটা সেটার নাম কি? নাউন। তো আমরা এখন নাউন সম্পর্কে জানবো। নাউন, নাউন কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাকৃতিক জিনিস, বিভিন্ন আবেগ অনুভূতির নাম বোঝায় তাকে আমরা নাউন বলে থাকি। যেমন ধরো কিছু আমরা নাউনের শব্দগুলো দেখি। প্রথমে ধরো তোমরা ব্যক্তি কিংবা প্রাণীর নাম দেখি। যেমন ধরো প্রথমেই রাফি, রাফি একজন ব্যক্তির নাম। তারপর হচ্ছে তোমার বয়, একটা ছেলে, বয় অর্থ ছেলে। গার্ল, মেয়ে। তারপর হচ্ছে তোমার টিচার, শিক্ষক। ডগ হচ্ছে কুকুর। ক্যাট হচ্ছে বিড়াল। তারপর ধরো আমরা কিছু জিনিস কিংবা বস্তুর নাম শিখি বা নাউন নাউন নামক ওয়ার্ডগুলো যেগুলো সেগুলো শিখি। সেটা হচ্ছে ধরো বুক অর্থ বই, পেন, পেন অর্থ কলম, চেয়ার, চেয়ার অর্থ চেয়ার, টেবিল, টেবিল অর্থ বাংলায় টেবিলই বলা যায়। তারপর হচ্ছে ফোন, মানে টেলিফোন, ফোন, এটা একটা বস্তুর নাম।
তারপর চলো আবেগ কিংবা অনুভূতির নাম জানি। যেমন তোমার লাভ, হ্যাপিনেস, করেজ। লাভ অর্থ ভালোবাসা, হ্যাপিনেস অর্থ সুখ, করেজ অর্থ সাহস। সাহস এটা একটা কি আবেগ বা অনুভূতির নাম, এটাও একটা কি নাউন। চলো কিছু স্থানের নাম জানি। যেমন ধরো স্কুল, হোম, তারপর তোমার পার্ক, সিটি। এগুলো বাংলা কি? হোম অর্থ বাড়ি বা রুম, স্কুল অর্থ বিদ্যালয়, তারপর পার্ক অর্থ উদ্যান, সিটি অর্থ শহর। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে এখন চলো সেই সেন্টেন্সের উদাহরণ থেকে আমরা নাউনগুলো আইডেন্টিফাই করব। তো প্রথমে একটা সেন্টেন্স দিচ্ছি, সেটা হচ্ছে রাফি ইজ আ গুড বয়। এখানে নাউন কোনটা? দেখো প্রথমে দেওয়া আছে রাফি। রাফি কি? একটা ব্যক্তির নাম, তাই এখানে রাফি হচ্ছে একটা নাউন। এবং সর্বশেষে কি আছে? বয়। বয়টাও কিন্তু একটা নাউনের অন্তর্ভুক্ত, কমন নাউনের অন্তর্ভুক্ত। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত যখন ক্লাস নেব তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের উপর বিস্তারিত ক্লাস হবে, সেখানে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের যাবতীয় যা আছে সব জানবো। তো বয়, এখানে বয়টাও একটা নাউন। পরবর্তী সেন্টেন্সে যাই। দ্য ডগ ইজ স্লিপিং। এখানে ডগ এটা একটা প্রাণীর নাম, তাই এই সেন্টেন্সে ডগ হচ্ছে একটা নাউন। পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখি। যেমন আই হ্যাভ এ বুক। এখানে আই হ্যাভ এ বুকের মধ্যে নাউন কোনটা? নাউন হচ্ছে বুক, কারণ বুক হচ্ছে একটা বস্তুর নাম। বুক একটা বস্তুর নাম। আরেকটা এক্সাম্পল দেখি। দিস ইজ আ চেয়ার। এই সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা? নাউন হচ্ছে চেয়ার, কারণ চেয়ার এখানে একটা বস্তুর নাম। আচ্ছা, পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দেখি। সেটা হচ্ছে তোমার লাভ ইজ ইম্পর্ট্যান্ট। কি? লাভ ইজ ইম্পর্ট্যান্ট। এখানে লাভ হচ্ছে তোমার একটা নাউন, কারণ লাভ হচ্ছে আমাদের আবেগ কিংবা অনুভূতির একটা নাম। এটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কারণ তোমরা ব্যক্তি, বস্তু, স্থানের ক্ষেত্রেই শুধু নাউন মনে করো। ব্যক্তি, বস্তু কিংবা স্থানের নামকেই নাউন মনে করো, তো আমাদের যে আবেগ আছে কিংবা অনুভূতি আছে এগুলো কিন্তু নাউন। ঠিক আছে? তো লাভ ইজ ইম্পর্ট্যান্ট, লাভ কিন্তু একটা আবেগ কিংবা অনুভূতি এর নাম, তাই লাভ এখানে একটা নাউন। তারপরে ধরো তোমার হি ইজ ভেরি হ্যাপি নাও। সে এখন খুব খুশি। এই বাক্যে এই যে হ্যাপি শব্দটা, এটা একটা নাউন, কারণ হ্যাপি আমাদের একটা ফিলিংসের নাম, আমাদের অনুভূতির নাম, তাই হ্যাপি এখানে একটা নাউন। আর নাউনের আরেক কিছু বৈশিষ্ট্য বলি তোমাদের। নাউন সাধারণত সাবজেক্ট হিসাবে বসে এবং অবজেক্ট হিসাবে বসে। নাউন কি? সাধারণত সাবজেক্ট হিসাবে বসে এবং অবজেক্ট হিসাবে বসে। এটা না একটা বাক্যের মূল অংশ। ঠিক আছে? আচ্ছা, এখন দ্বিতীয়টা কি? প্রোনাউন। তো আমরা এখন প্রোনাউন সম্পর্কে জানব। তো প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি নাউনকে নির্দেশ করার জন্য, তাকেই প্রোনাউন বলে। যেমন ধরো কিছু আমরা প্রোনাউন ওয়ার্ড সম্পর্কে জানি। প্রথমেই ধরো পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানি, ব্যক্তিগত প্রোনাউন। তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা বিষয়ের উপর ইন্ডিভিজুয়াল ভিডিও হবে, সেখানে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো। কিন্তু এখন আমরা বেসিক ক্লাসে এতটুকুই জানি যে ব্যক্তিগত প্রোনাউন সম্পর্কে জানি। ঠিক আছে? পরবর্তী আর কিছু প্রোনাউন সম্পর্কে তোমাদেরকে বলতেছি, এগুলো হচ্ছে বেসিক। পরবর্তীতে আমরা অ্যাডভান্স যেই প্রোনাউন আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, সব জানবো। তো প্রথমে আসছে পার্সোনাল প্রোনাউন কিংবা ব্যক্তিগত সর্বনাম। কি হলো সেগুলো হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, দে, উই। আই অর্থ আমি, ইউ তুমি, হি ছেলের ক্ষেত্রে হচ্ছে হি অর্থ সে, সে অর্থ সে, এটা মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর ইট এটি, পরে দে তারা, উই আমরা। এগুলো হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিগত প্রোনাউন। পর এগুলো আমাদের নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এগুলো আমরা উদাহরণের মাধ্যমে জানবো কিছুক্ষণ পর। তো পরবর্তীতে আসছে তোমার পসেসিভ প্রোনাউন বা
যেগুলো মালিকানা নির্দেশ করে, যে প্রোনাউনগুলো মালিকানা নির্দেশ করে। যেমন তোমার মাইন মানে আমার, yours মানে তোমার, তারপর হিজ মানে তার, হার্স মানে তার, তারপর হচ্ছে আওয়ার্স আমাদের, দ্যাটস তাদের। এগুলো কি মালিকানা নির্দেশ করছে না, যে আমার, এটা আমার, আমি এটার মালিক, তোমার এটা তুমি এটার মালিক, এরকম। তারপর আরেকটা প্রোনাউন সম্পর্কে জানি, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক সর্বনাম, যেগুলো দিয়ে আমরা নির্দেশ করি যে এটা সেটা বা এটা ওইটা, এগুলো যেরকম দিস অর্থ এটা, দ্যাট ওইটা, তারপর দেশ এইগুলো, দোষ ওইগুলো, এরকম। এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর আসছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন কিংবা প্রশ্নবাচক সর্বনাম, যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করে থাকি সাধারণত। যেমন হু, হুম, হুইচ, হোয়াট। হু অর্থ কে, হুম অর্থ কোন, তা হুইচ কোনটি, হোয়াট কি। এগুলো হচ্ছে আমাদের নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। তো আমরা এখানে কিছু এক্সাম্পলের মাধ্যমে এগুলো দেখি, ঠিক আছে? তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে রাফি ইজ এ বয়, হি ইজ ক্লেভার। রাফি ইজ এ বয়, হি ইজ ক্লেভার। এখানে প্রথম সেন্টেন্সের রাফিকে নির্দেশ করার জন্য দ্বিতীয় সেন্টেন্সে হি ব্যবহার করা হয়েছে। প্রথম সেন্টেন্সের রাফি একটা নাউন, ব্যক্তিবাচক নাউন, তাকে নির্দেশ করার জন্য দ্বিতীয় সেন্টেন্সে হি ব্যবহার করেছে, তাই হি এখানে একটা প্রোনাউন। তারপর আরেকটা এক্সাম্পল দেখি, দিস ইজ মাই পেন, ইট ইজ ব্লু। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। ইট ইজ ব্লু, এটা বেগুনি বা এটার কালারটা বেগুনি। এই যে ইট, এখানে একটা প্রোনাউন, কারণ এই ইট দ্বারা আমরা ওই যে প্রথম সেন্টেন্সের দিস ইজ মাই পেন কলমটাকে বোঝাচ্ছি। ইট এখানে একটা প্রোনাউন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আই হ্যাভ এ বুক, ইট ইজ মাইন। আই হ্যাভ এ বুক, ইট ইজ মাইন। আমার একটি বই আছে, এটা আমার। আমার একটি বই আছে, এটা আমার। মানে এই যে আই হ্যাভ এ বুক, এখানে বুকটাকেই ওই পরবর্তী সেন্টেন্সে ইট ইজ মাইন ব্যবহার করে মাইন দ্বারা বোঝাচ্ছে। কি বলেছিলাম তোমাদের, মাইন দ্বারা মালিকানা নির্দেশক প্রোনাউন, মালিকানা নির্দেশক প্রোনাউন বা মালিকানা নির্দেশক সর্বনাম বোঝাচ্ছে, এটা আমার। এখানে ওই যে আই হ্যাভ এ বুক, ওই আয়ের নাউন বা যে তোমার নাউনের পরিবর্তে আই ব্যবহৃত হয়েছে, এবং এই আয়ের পরিবর্তে আবার কিন্তু এখানে ইট ইজ মাইন, মাইন শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা আমার, মালিকানা নির্দেশ করছে, এটা আমার, আমি এটার মালিক, ঠিক আছে? আরেকটা সেন্টেন্স দেখি, দেজ আর মাই ফ্রেন্ডস, দে আর কাইন্ড। এগুলো আমার বন্ধু, তারা দয়ালু। এখানে এই যে দেশ আর মাই ফ্রেন্ডস, এখানের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে দেশ একটা নির্দেশ করছে যে তারা আমার বন্ধু বা এগুলো আমার বন্ধু। মানে এগুলো আমার বন্ধু, এগুলো কি, তারা তো এখানে অনেকগুলো লোক ছিল বা লোক আছে, তাদের নামের পরিবর্তে আমরা এখানে দেশ ব্যবহার করেছি, তাই দেশ এখানে একটা প্রোনাউন। এবং দে আর কাইন্ড, তারা দয়ালু। এখন তাদের যাদের সম্পর্কে বলছি তাদের তো নাম আছে, কিন্তু তাদেরকে আমি নাম ধরে উল্লেখ করছি না। এখানে যদি অনেকগুলো নাম এখানে বলি, যে রাফি, শাফি, রফিক, শফিক, তারা কাইন্ড, এভাবে বললে বাক্যটা আরও বড় হয়ে যায়। তাই এখানে দে আর কাইন্ড ব্যবহার করা হয়েছে বাক্যটাকে সংক্ষিপ্ত এবং সুন্দর করার জন্য। মানে প্রোনাউনের মূল কাজটাই হচ্ছে তোমার বাক্যকে সুন্দরভাবে এক্সপ্রেস করার জন্য, সুন্দরভাবে বলার জন্য, ঠিক আছে? তো দে আর কাইন্ড, তারা দয়ালু। এখানে আমরা সবার নাম উল্লেখ না করে সবার নামের পরিবর্তে দে ব্যবহার করেছি, তাই দে এখানে একটা প্রোনাউন। তো পরবর্তী এক্সাম্পল হচ্ছে হু ইজ কামিং টু দ্য ক্লাস। হু ইজ কামিং টু দ্য ক্লাস, এখানে কে ক্লাসে এসেছে, এটার অর্থ কি, কে ক্লাসে এসেছে। এই যে কে ক্লাসে এসেছে, এটা দ্বারা তোমার মনে করো কেউ তো একজন এসেছে, কোনো একটা ব্যক্তি এসেছে যার একটা নাম আছে, কিন্তু তাকে আমরা নাম ধরে না ডেকে বলছি যে কে এসেছে, মানে নামের পরিবর্তে কিন্তু আমরা এই হুটা ব্যবহার করেছি।
তাই এখানে হু একটা প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তৃতীয় ধাপে যাব। এখন আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানব। অ্যাডজেক্টিভ কাকে বলে? সাধারণত যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং ইত্যাদি প্রকাশ পায় তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। চলো আমরা কিছু অ্যাডজেক্টিভ শব্দ দেখি। প্রথমেই গুড অর্থ ভালো, বিউটিফুল সুন্দর, টল লম্বা, শর্ট খাটো, ক্লেভার চালাক, অনেস্ট সৎ, হ্যাপি সুখী, ব্রেভ সাহসী, স্ট্রং শক্তিশালী, পুর গরিব। এগুলো কি আমাদের অ্যাডজেক্টিভ। এগুলোর প্রত্যেকটি দ্বারা হয়তো কোনো গুণ বোঝাচ্ছে, নয়তো দোষ বোঝাচ্ছে, নয়তো সংখ্যা, নয়তো পরিমাণ বোঝাচ্ছে। তো আমরা এখন কিছু এক্সাম্পলের মাধ্যমে সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ নির্ণয় করব বা আইডেন্টিফাই করব। ঠিক আছে? তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে রহিম ইজ আ গুড বয়। রহিম ইজ আ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। এখানে রহিম আমাদের নাউন, আর তার সম্পর্কে বলা হচ্ছে কি সে একজন ভালো ছেলে। তার সম্পর্কে কি একটা দোষ কিংবা গুণ, তার গুণ বলা হচ্ছে যে সে ভালো ছেলে। তাই এখানে যে গুড শব্দটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পরবর্তী সেন্টেন্সে যাই। করিম ইজ আ ব্যাড স্টুডেন্ট। এখানে করিম একজন খারাপ ছাত্র এটা বলা হয়েছে। এখানে করিম সম্পর্কে একটা দোষ বলা হচ্ছে যে করিম ছাত্র হিসেবে খারাপ। তাই এখানে করিম নাউন সম্পর্কে একটা দোষ বলা হচ্ছে। তাই এই যে ব্যাড শব্দটা ওয়ার্ডটা এটা একটা অ্যাডজেক্টিভ। পরবর্তী সেন্টেন্সে যাই। দিস ইজ আ রেড ফ্লাওয়ার। দিস ইজ আ রেড ফ্লাওয়ার। এটি একটি লাল ফুল। ফুল সম্পর্কে তথ্য দিচ্ছে কি যে ফুলটি হচ্ছে লাল কালারের বা লাল রঙের। কি বলেছিলাম? রং কিংবা দোষ গুণ অবস্থা প্রকাশ করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই এখানে রেড যে ওয়ার্ডটা সেটা আমাদের এখানে এই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ। পরবর্তী সেন্টেন্সে যাই। আই হ্যাভ 3 বুকস। আমার 3টি বই আছে। আমার কয়টি বই আছে? 3টি। এখানে কি প্রকাশ করছে? সংখ্যা। সংখ্যা প্রকাশ করছে কয়টি? 3টি। তাই এখানে সংখ্যা নামক যে ওয়ার্ডটা 3টি এটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ। পরবর্তীতে যাই। যেমন আই হ্যাভ লিটল মানি। আই হ্যাভ লিটল মানি। আমার কিছু টাকা আছে। আমার কিছু টাকা আছে। এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে, সংখ্যা না। এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে, অল্প কিংবা বেশি। কিছু টাকা আছে, অল্প পরিমাণ কিছু টাকা আছে। তাই এখানে যে লিটল শব্দটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। পরবর্তী সেন্টেন্সে যাই। শি ইজ স্ট্রঙ্গার দেন হার সিস্টার। এখানে সে তার বোন থেকে শক্তিশালী। সে তার বোন থেকে শক্তিশালী। এখানে তার একটা বৈশিষ্ট্য কিংবা গুণ প্রকাশ পেয়েছে যে সে তার বোন থেকে শক্তিশালী। তাই এই স্ট্রঙ্গার শব্দটা এখানে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে যাই। হি ইজ ক্লেভার স্টুডেন্ট। সে একজন চালাক ছাত্র। সে একজন চালাক ছাত্র। এই সেন্টেন্সে এই ছাত্রটা সম্পর্কে বা যে হি যে প্রোনাউন তার সম্পর্কে বলা হচ্ছে যে সে চালাক, তার একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে। তাই এখানে এই ক্লেভার শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে যাই। দ্য পুর ম্যান নিডস হেল্প। দ্য পুর ম্যান নিডস হেল্প মানে গরিব লোকটির সাহায্য প্রয়োজন। তো এখানে লোকটি কেমন, ধনী না গরিব, তার অবস্থা প্রকাশ করছে। তার অবস্থা প্রকাশ করছে যে সে ধনী না গরিব। তাই এখানে যে পুর শব্দটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এছাড়াও তোমাদেরকে বলেছিলাম বিস্তারিত ক্লাসের কথা। সেই বিস্তারিত ক্লাসে অ্যাডজেক্টিভের বিভিন্ন প্রকারভেদ, যেমন তোমার ধরো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এগুলো সব সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। চলো এবার আমরা আমাদের পরবর্তী পার্ট তথা ভার্বে যাই। পার্টস অফ স্পিচের 4 নাম্বার পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ বা ক্রিয়া বোঝায়। ধরো তুমি কিছু একটা করতেছো, যেটা ধারা তোমার শরীরের অংশ কিংবা কিছু একটা নাড়াচাড়া করছে কিংবা বল প্রয়োগ করতেছো, এই রকম যত শব্দ আছে সবই হচ্ছে ভার্ব। আর ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। এই ভার্ব ছাড়া আমরা সাধারণত কোনো সেন্টেন্সই তৈরি করতে পারবো না। একটা অর্থবহ সেন্টেন্স কখনোই ভার্ব ছাড়া
সম্ভব না। ভার্ব হচ্ছে আমাদের সেন্টেন্সের প্রাণ, আর এই ভার্বই হচ্ছে তোমাদের এই পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ একটা বিশাল একটা ভিডিও আমি তৈরি করব তোমাদের জন্য। তো এখন আমরা ভার্ব সম্পর্কে বেসিক যে ধারণাটা সেটা নেই। তোমাদেরকে কি বলেছি যে ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ বা ক্রিয়া প্রকাশ পায় কিংবা বল প্রয়োগের যে বিষয়টা সেটা প্রকাশ পায় তাকেই ভার্ব বলে। চলো আমরা কিছু ভার্ব সম্পর্কিত শব্দ দেখি, ঠিক আছে? যেমন ধরো ইট অর্থ খাওয়া, রান অর্থ দৌড়ানো, তারপর রিড পড়া, রাইট লেখা, প্লে খেলা, সিং গাওয়া, স্লিপ ঘুমানো, গো যাওয়া, কাম আসা, স্পিক কথা বলা। এগুলো প্রত্যেকটা ওয়ার্ড দ্বারা কিন্তু কিছু একটা ক্রিয়া বোঝাচ্ছে, কিছু একটা করা বোঝাচ্ছে, তাই এগুলো প্রত্যেকটা এক একটা ভার্ব। চলো এবার কিছু এক্সাম্পল দেখি। যেমন ধরো আই ইট রাইস, আই ইট রাইস আমি ভাত খাই। এখানে খাওয়া শব্দটা একটা ভার্ব। কেন ভার্ব? খাওয়া এটার দ্বারা কিছু একটা করা বোঝাচ্ছে, তাই ইট শব্দটা এখানে একটা ভার্ব। পরবর্তী সেন্টেন্সে যাই। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এখানে এই যে রানস দৌড়ানো, এটা দ্বারা সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল করছে কিংবা বল প্রয়োগ করছে কিংবা কোনো একটা কাজ প্রকাশ পাচ্ছে, তাই এটা এখানে একটা রান শব্দটা এটা এটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব। আচ্ছা পরবর্তীতে যাই। উই রিড আ বুক, আমরা একটি বই পড়ছি। এখানে এই যে রিড পড়া, কিছু একটা করা, পড়তেছি। পড়া কিন্তু একটা কাজ বা ক্রিয়া, তাই এখানে রিড শব্দটা হচ্ছে একটা ভার্ব। পরবর্তী সেন্টেন্সে যাই। শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখছে। এই যে লেখা, লেখা এতে কিন্তু আমাদের বল প্রয়োগ হচ্ছে, কিছু একটা কাজ করতেছি, তাই এখানে রাইট শব্দটা, রাইটস শব্দটা একটা ভার্ব। আচ্ছা পরবর্তী সেন্টেন্সে যাই। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এই যে খেলা করছে, ফুটবল খেলতে গেলে আমরা দৌড়াই, বল নিয়ে এদিকে সেদিকে যাই। এই যে যাওয়াটা এটা কিন্তু একটা কাজ বা ক্রিয়া বা কিংবা বল প্রয়োগ করতেছি, তাই এখানে এই যে দে প্লে ফুটবলের মধ্যে প্লে খেলা করা এটা হচ্ছে একটা ভার্ব। আচ্ছা পরবর্তী সেন্টেন্সে যাই। দ্য বেবি স্লিপস ওয়েল, দ্য বেবি স্লিপস ওয়েল, শিশুটি ভালো ঘুমায়। কিভাবে ঘুমায়? ভালো ঘুমায়। এখানে যে স্লিপস শব্দটা দ্বারা একটা ক্রিয়া বোঝাচ্ছে কিংবা সে কিছু একটা তো করতেছে, তাই এখানে স্লিপ শব্দটা হচ্ছে একটা ভার্ব। আচ্ছা লাস্ট যে এক্সাম্পল সেটা দেখি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। এই যে উড়া, তারা কিন্তু ডানা মেলে উড়ে, ডানা মেলে উড়ে। তো এই ডানা মেলে উড়া যে এটা একটা কাজ বোঝাচ্ছে কিংবা ক্রিয়া বোঝাচ্ছে, তাই এখানে এই যে ফ্লাই শব্দটা এটা হচ্ছে একটা ভার্ব। এছাড়াও অনেক প্রকারের ভার্ব রয়েছে, তারপর ভার্বের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন ধরো তোমার বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, হেল্পিং ভার্ব, মডেল ভার্ব, এরকম আরও অনেক ভার্ব রয়েছে। রাইট ফর্ম অফ ভার্বের যে একটা চ্যাপ্টার, এটা কিন্তু খুবই কঠিন এবং এটা খুবই তথ্যবহুল একটা চ্যাপ্টার। তো এই সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখন আমাদের পরবর্তী ধাপে চলে যাই। এখন আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানব। অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করা হয় কিংবা বিশেষায়িত করা হয় তাকেই অ্যাডভার্ব বলে। এই অ্যাডভার্ব তোমার একটা ভার্বকে, ভার্ব সম্পর্কে বর্ণনা করে, একটা অ্যাডজেক্টিভকে বর্ণনা করে এবং অন্য আরেকটা অ্যাডভার্বকেও বর্ণনা করে। আবার কিছু কিছু ক্ষেত্রে একটা সম্পূর্ণ সেন্টেন্সকেই সে বর্ণনা করে। তো অ্যাডভার্ব কিভাবে চিনব? অ্যাডভার্ব চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তোমার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তোমার হাউ, ওয়্যার, ওয়েন। এই তিনটা কোয়েশ্চেন করার পর যে ভার্বকে কিংবা সেন্টেন্সকে এই তিনটা কোয়েশ্চেন করার পর যে আনসারটা বের হবে সেটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। তো চলো কিছু অ্যাডভার্ব ওয়ার্ড দেখি। প্রথমেই কুইকলি, কুইকলি অর্থ দ্রুত। স্লোলি ধীরে, স্লোলি অর্থ ধীরে বা আস্তে। তারপর কেয়ারফুললি সাবধানে। তারপর অলওয়েজ সব সময়। তারপর নেভার কখনো না। তারপর ভেরি খুব। টু অর্থ অতিরিক্ত। ওয়েল ভালো। হেয়ার এখানে। দেয়ার সেখানে। এগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব। চলো কিছু উদাহরণের মাধ্যমে এখন আমরা
অ্যাডভার্বকে সেন্টেন্স থেকে চিহ্নিত করব। তো প্রথম উদাহরণটা হচ্ছে হি স্পিক্স স্লোলি, সে ধীরে কথা বলে। সে কিভাবে কথা বলে? ধীরে। এখন যদি আমরা এই সেন্টেন্সে একটা কোয়েশ্চেন করি, হাউ হি স্পিক্স, সে কিভাবে কথা বলে? স্লোলি। আনসারটা কি বের হবে? স্লোলি কথা বলে। তাই এখানে স্লোলি শব্দটা একটা অ্যাডভার্ব। সে কিন্তু এই যে ভার্বকে বর্ণনা করছে, যে ভার্ব স্লোলি বললে, মানে স্পিক নামক যে ভার্বটা সেটা স্লোলি কথা বলছে, ভার্বটা স্লোলি কথা বলছে, এই জন্য এখানে এই স্লোলি ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। পরবর্তী সেন্টেন্সে যাই, দ্য বয় ইজ ভেরি ক্লেভার। এই যে এই সেন্টেন্সটায় তোমার যে ভেরি শব্দটা, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা তোমার যে ক্লেভার নামক যে অ্যাডজেক্টিভ, ক্লেভার মানে চালাক, নাউন সম্পর্কে বলছে। দ্য বয় একটা নাউন, এই নাউন সম্পর্কে বলছে কি? ক্লেভার একটা চালাক। ক্লেভার মানে চালাক, এটা হচ্ছে নাউন সম্পর্কে গুণ বলছে কিংবা বৈশিষ্ট্য বলছে। আর এই বৈশিষ্ট্য নামক অ্যাডজেক্টিভটাকেই আবার মডিফাই করছে কে? অ্যাডভার্ব, ওই বেরি মানে খুব চালাক, সে খুব চালাক। এখানে বেরিটা তোমার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই বেরি শব্দটা এই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডভার্ব। পরবর্তীতে যাই, দে আর অলওয়েজ হ্যাপি। এই যে দে আর অলওয়েজ হ্যাপি, তারা সবসময় সুখী। এই সেন্টেন্সটার মধ্যে অলওয়েজ শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই অলওয়েজ শব্দটা দেখো তোমার পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে কিংবা পুরো সেন্টেন্সটাকেই বর্ণনা করছে। কিভাবে? দে আর অলওয়েজ হ্যাপি, মানে তারা সবসময় সুখী। এখানে কিন্তু দে শুধু তাদেরকেই অলওয়েজ বলছে না, বা হ্যাপিকে মডিফাই করছে না, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। তো পরবর্তীতে যাই, হি লিভস ইন লন্ডন। সে কোথায় থাকে? লন্ডনে থাকে। এখন যদি এই যে সেন্টেন্সটা, এটাতে কিন্তু আমরা একটা কোয়েশ্চেন করতে পারি, ওয়ার হি লিভস, সে কোথায় থাকে? আনসার কি বের হবে? লন্ডন। তাই এখানে লন্ডন শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিন্তু তোমরা যদি সাধারণভাবে দেখো, তাহলে দেখা যাবে যে লন্ডন একটা সিটির নাম বা দেশের নাম, যাই হোক কোনো একটা স্থানের নাম। তো তোমরা এটা সাধারণত নাউন বলতে পারো, কিন্তু এটা এখানে নাউন না, এটা এখানে একটা অ্যাডভার্ব। কারণ এই পুরো সেন্টেন্সটাকে কিংবা ভার্বকে যদি আমি কোয়েশ্চেন করি ওয়ার দ্বারা, তাহলে কিন্তু আমার আনসার বের হচ্ছে লন্ডন। তাই লন্ডনটা এখানে হচ্ছে একটা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছ। আর এগুলো সম্পর্কে বিস্তারিত যখন বলা হবে তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে যাই। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে দে কেম হোম ইয়াস্টারডে। দে কেম হোম ইয়াস্টারডে, তারা গতকাল বাড়িতে এসেছে। তারা গতকাল বাড়িতে এসেছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা ওয়েন দ্বারা কোয়েশ্চেন করি, ওয়েন দে আর কেম হোম, তারা কখন বাড়িতে এসেছে? ইয়াস্টারডে, গতকাল। তাই এখানে যে গতকাল নামক শব্দটা হচ্ছে এটা একটা অ্যাডভার্ব। এখন তোমরা বলতে পারো যে এই যে ইয়াস্টারডে, এটা একটা দিনের নাম, এটা একটা দিনের নাম, তাই এটা একটা নাম হতে পারে। ওই যে তোমাদের আগেই বলছি যে হাউ, ওয়ার, ওয়েন, এইগুলো দ্বারা কোয়েশ্চেন করার পর যদি কোনো আনসার পাওয়া যায় যেটা নিচে আন্ডারলাইন করা থাকবে, সেটা তোমার অবশ্যই অ্যাডভার্ব হবে, অবশ্যই অ্যাডভার্ব হবে। আশা করি বুঝতে পেরেছ। তো পরবর্তীতে যাই আমরা। পরবর্তী পার্টস অফ স্পিচটা কি হচ্ছে? প্রেপোজিশন, মানে পদান্বয়ী অব্যয়। আচ্ছা, তো প্রেপোজিশনের কাজটা কি? প্রেপোজিশন তোমার শব্দে অবস্থিত কোনো নাউন কিংবা প্রোনাউনের সাথে অন্যান্য কোনো শব্দ কিংবা অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্ক নির্দেশ করে। যেমন আমরা কিছু প্রিপোজিশন ওয়ার্ড দেখি, ঠিক আছে? যেমন ইন অর্থ ভেতরে, অন অর্থ উপরে, অ্যাট কোনো স্থানের আগে ব্যবহৃত হয়, আন্ডার মানে নিচে, ওভার মানে উপরে, তারপর উইথ সাথে, বাই হচ্ছে দ্বারা, কিছু দ্বারা, তারপর অ্যাবাউট সম্পর্কে, তারপর ফ্রম থেকে, এখান থেকে ওখানে, টু দিকে, এই দিকে, ওই দিকে, এরকম, ঠিক আছে? তো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রিপোজিশন সম্পর্কে জানি বা প্রিপোজিশন কি করে নির্ণয় করি, ঠিক আছে? প্রথম এক্সাম্পলটা হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দ্য বুক হচ্ছে একটা নাউন, ইজ অন তারপর হচ্ছে দ্য টেবিল আর একটা নাউন। এখন দ্য টেবিল একটা নাউনের সাথে দ্য বুকের সম্পর্ক নির্দেশ করছে কে? অন। কিভাবে? কারণ দ্য বুকের উপরেই কিন্তু
না না, দ্য টেবিলের উপরে কিন্তু দ্য বুক নামক যে নাউনটা, একটা বই উপরে আছে, টেবিলের উপরেই বইটা আছে। তো টেবিল এবং বইয়ের সাথে সম্পর্ক নির্দেশ করছে কে? অন। তাই অন এখানে একটা প্রিপোজিশন। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে যাই। দ্য পেন ইজ ইন দ্য বক্স। বক্সের ভেতরে কলমটি আছে। বক্সের ভিতরে কলমটি আছে, বক্সের ভেতরে আছে। এই যে সম্পর্কটা কে নির্দেশ করেছে? ইন। এখন যদি আমরা এখানে বলতাম দ্য পেন ইজ দ্য বক্স, এটা কিরকম? কোনো অর্থবোধক সেন্টেন্সই হচ্ছে না এটা। তাই এখানে এই যে ইন শব্দটা আমাদের এই বক্স এবং পেন এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক নির্দেশ করেছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে যাই। হি কামস ফ্রম লন্ডন। সে লন্ডন থেকে এসেছে। কোথা থেকে এসেছে? লন্ডন থেকে। এখন এই যে হি একটা প্রোনাউন। এই প্রোনাউন এবং লন্ডন নামক যে স্থানটা আছে নাউন, এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কে? ফ্রম। সে লন্ডন থেকে এসেছে। এখন যদি আমরা বলি হি কামস লন্ডন, এটা কোনো অর্থবোধক সেন্টেন্সই হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছ। তো পরবর্তী সেন্টেন্সে যাই। হি ইজ গোয়িং টু ঢাকা। সে ঢাকার দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? ঢাকার দিকে যাচ্ছে। ঢাকা নামক যে নাউনটা আছে এবং হি এটা প্রোনাউন, এই দুইটার সাথে সম্পর্ক স্থাপন করেছে কে? টু। এখন যদি বলতাম হি ইজ গোয়িং ঢাকা, হি ইজ গোয়িং ঢাকা, এটা কোনো সেন্টেন্সই হচ্ছে না ভাই, এটা কোনো সেন্টেন্সই হচ্ছে না। তাই এই সেন্টেন্সটাকে অর্থবোধক সুন্দর করার জন্য এই যে প্রিপোজিশন নামক যে টুটা আছে, এটা ব্যবহারের মাধ্যমে ঢাকা এবং হি এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই প্রিপোজিশনটাও কিন্তু তোমার অনেক গুরুত্বপূর্ণ। এই পার্সোনালিটির প্রত্যেকটা পার্টি খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশনের যেসব প্রকারভেদ আছে, ধরো তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার অ্যাডমিশন টেস্টের জন্য। আর অন্যান্য ক্ষেত্রেও এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা অবশ্যই করা হবে ইনশাল্লাহ। তো এখন আমরা পার্টস স্পিচের আরেকটা পার্ট, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশনে চলে যাই। তো কনজাংশন কাকে বলে? যে শব্দ অন্য কোনো দুইটা শব্দ কিংবা দুইটা বাক্যাংশ বা ফ্রেজ কিংবা সম্পূর্ণ দুইটা ক্লজ অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তাকেই কনজাংশন বলে। চলো আমরা কিছু কনজাংশন ওয়ার্ড দেখি। কনজাংশন ওয়ার্ডগুলো হচ্ছে তোমার অ্যান্ড অর্থ এবং, বাট অর্থ কিন্তু, অর এছাড়াও, সো তাই, বিকজ কারণে, অলদো যদিও, দো এটার অর্থ যদিও, ইফ যদি, ওয়াইল যখন। এই শব্দগুলো হচ্ছে কনজাংশন। এগুলো আমরা দুইটা ওয়ার্ড কিংবা দুইটা সেন্টেন্সের মাঝখানে সম্পর্ক গড়ার জন্য ব্যবহার করা হয়। তো কিছু এক্সাম্পলের মাধ্যমে এখন আমরা কনজাংশনগুলো নির্ণয় করব, ঠিক আছে? তো প্রথমে এক্সাম্পলটা হচ্ছে রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। এখানে রহিম একটা নাউন এবং করিম আর একটা নাউন, দুইটা ওয়ার্ডকে কে যুক্ত করেছে? অ্যান্ড। রহিম অ্যান্ড করিম এই দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে কে? অ্যান্ড। তাই অ্যান্ড এখানে একটা কনজাংশন, কারণ আমরা বলেছিলাম দুইটা ওয়ার্ডকে যুক্ত করার ক্ষেত্রে কনজাংশন ব্যবহৃত হয়। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে যাই। হি ইজ পুর বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। এখানে এই যে পুর নামক যে অ্যাডজেক্টিভ, পুর কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই যে হি যে প্রোনাউন, তার সম্পর্কে বলছে, তার অবস্থা কিংবা তোমার বৈশিষ্ট্য বলছে যে সে পুর কিন্তু আবার অনেস্ট, সৎ। তো দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে কে? বাট। দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে বাট। এই দুইটা অ্যাডজেক্টিভ কিংবা দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে কে? বাট। তাই বাট এখানে একটা কনজাংশন। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে যাই। ইউ ক্যান রিড অর রাইট। তুমি লিখতেও পারো এবং পড়তেও পারো, তাই না? তো এখানে যে রিড এবং রাইট এই দুইটাই কিন্তু ভার্ব। রিড দ্বারা পড়া বোঝাচ্ছে এবং রাইট দ্বারা লেখা বোঝাচ্ছে। এই যে দুইটা ভার্বকেই কে যুক্ত করেছে? অর। অর্থ কি? এছাড়াও কিংবা এছাড়াও। তো এই যে দুইটা ভার্বকে যুক্ত করেছে কে? অর। তাই এখানে এই অর শব্দটা হচ্ছে একটা কনজাংশন। আরেকটা সেন্টেন্স দেখি, সেটা হচ্ছে হি ওয়াজ ইল সো হি কুড নট গো টু স্কুল। সে অসুস্থ ছিল তাই সে স্কুলে যেতে পারেনি বা যায়নি। তো এখানে এই যে হি ওয়াজ ইল এটা কিন্তু একটা সম্পূর্ণ সেন্টেন্স কিংবা ক্লজ, এবং হি কুড নট গো টু স্কুল
স্কুলে যেতে পারেনি, এটা আরেকটা সম্পূর্ণ ক্লজ কিংবা সেন্টেন্স। তাই এই দুইটাকে কে যুক্ত করেছে? সো। তোমাদেরকে কি বলেছিলাম? দুইটা ওয়ার্ড কিংবা দুইটা বাক্যাংশ কিংবা দুইটা সম্পূর্ণ ক্লোজ কিংবা সেন্টেন্সকে যুক্ত করে কে? কনজাংশন। তো এইখানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে কে? সো। তাই সো এখানে একটা কনজাংশন। এই কনজাংশন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং সেন্টেন্স নামক যে আমাদের কোয়েশনটা আসে, এই কোয়েশনে এই কনজাংশনের উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এই কনজাংশনের উপর থেকে কমপ্লিটিং সেন্টেন্সে অনেক কোয়েশন আসে। তো এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন পরবর্তী সর্বশেষ যে পার্টস অফ স্পিচটা রয়েছে 8 নম্বরে, ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়। এখন আমরা এই ইন্টারজেকশন সম্পর্কে জানব। ইন্টারজেকশন কাকে বলে? হঠাৎ কোনো আবেগ, অনুভূতি কিংবা প্রতিক্রিয়া প্রকাশের জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি তাকেই ইন্টারজেকশন বলে। যেমন কিছু ইন্টারজেকশন শব্দ দেখি, যেমন ওহ, এটা হচ্ছে হঠাৎ কিছু মনে পড়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা ওহ শব্দটা ইউজ করি। তারপর ওয়াও, হঠাৎ কিছু একটা দেখে আমরা বিস্মিত হয়ে গেলে তখন কি বলি? ওয়াও, কি সুন্দর। ঠিক আছে, তারপর আহ মানে তোমার কিছু একটা দেখে ব্যথিত হওয়া কিংবা হঠাৎ দেখে কষ্ট পাওয়া, এরকম কিছু একটা। তারপর আউচ, হঠাৎ ছোট্ট একটা ব্যথা পাওয়া, সেক্ষেত্রে আমরা আউচ শব্দটা ব্যবহার করি। তারপর হুররে, অনেক খুশি হয়ে যাওয়া কিংবা আনন্দিত হয়ে আমরা হুররে হুররে শব্দটা ব্যবহার করে থাকি। তারপর আসছে উপস, এই ভুলটা করাটা ঠিক হয়নি, উপস এরকম শব্দ। তারপর আলাস, দুঃখিত হওয়া, কেউ মারা গেল, কেউ কিংবা অসুস্থ হলো, আলাস। তারপর হচ্ছে হে, হঠাৎ কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা তোমার, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা হে ব্যবহার করি। তো চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই মানে সেন্টেন্স থেকে এই ইন্টারজেকশন ওয়ার্ডগুলো চিহ্নিত করব। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে ও আই ফরগেট মাই ব্যাগ। বললাম কি তোমাদের, ওহ মানে কি? হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়া। যেমন ও আই ফরগেট মাই ব্যাগ, আমি তো আমার ব্যাগটা ভুলে গিয়েছি, সঙ্গে করে আনার জন্য ভুলে গিয়েছি, হঠাৎ মনে পড়লো। তাই এখানে ও হচ্ছে একটা ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন হচ্ছে তোমার পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে সহজ, কারণ এই ইন্টারজেকশন শব্দটা শেষে একটা এক্সক্লেমেটরি সাইন থাকে, মানে বিস্ময়সূচক চিহ্ন যেটা, সেটা থাকে। এটা থাকলে আমরা বুঝতে পারি যে এটা একটা হয়তো ইন্টারজেকশন, নয়তো এই সেন্টেন্সটাই পুরোটাই একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে না? তো আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখি। ওয়াও, দিস পেইন্টিং ইজ বিউটিফুল। ওয়াও, এই ছবিটি অনেক সুন্দর। ওয়াও, এই ছবিটি অনেক সুন্দর। এই যে ওয়াও, কি বললাম তোমাদের প্রথমেই? ওয়াও দ্বারা তোমার কিছু একটা দেখে হঠাৎ আকর্ষিত হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, সেক্ষেত্রে ওয়াও ব্যবহৃত হয়। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখি। আউচ, মাই ফিঙ্গার হার্টস। আউচ, মাই ফিঙ্গার হার্টস, হঠাৎই হাতের আঙুলে কোনো জায়গায় ব্যথা পেলে আউচ মাই ফিঙ্গার হার্টস, আমার আঙুলে ব্যথা লাগলো বা লেগেছে, এই ক্ষেত্রে আমরা আউচ ব্যবহার করি। পরবর্তী আরেকটা সেন্টেন্স, হুররে উই ওন দ্য গেম। হুররে উই ওন দ্য গেম বা ম্যাচ, আমরা হুররে, আমরা অনেক আনন্দিত হয়েছি যে আমরা ম্যাচটা জিতে গিয়েছি। এই হলো আমাদের ইন্টারজেকশনের যে এক্সাম্পলগুলো, সেগুলো দিলাম। এখন তোমাদেরকে বলি, তোমরা পরবর্তীতে আমার প্রত্যেকটা পার্টস অফ স্পিচের উপর যে ক্লাসগুলো তৈরি করব, সেগুলো দেখার জন্য অবশ্যই এই যে আমি এত কষ্ট করে তোমাদেরকে এই পার্টস অফ স্পিচগুলো বর্ণনা করে দিলাম, যদি তোমরা এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকো, অবশ্যই একটা লাইক করবা এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করবা। আর যদি তোমাদের ইচ্ছা হয় যে না, আমি এই ভিডিও দেখে উপকৃত হয়েছি, ভবিষ্যতে উপকৃত হব, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলের সুস্থ কামনা করে সকলের সাথে আবারও দেখা হবে এই কামনা করে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।